আসসালামু আলাইকুম। ভয়ানক এক শয়তানের ধোঁকায় পড়ে এক ইমামের পরিবার হয়ে পড়ে অভিশপ্ত, যার ফলে তাদের পিছনে পড়ে যায় এক ভয়ানক শয়তান জিন, যার উদ্দেশ্য ছিল একটাই, ইমামের পরিবারের ঈমানকে নষ্ট করে তাদের পরিবারকে একেবারে ধ্বংস করে ফেলা। তবে শেষ পর্যন্ত কি এই শয়তান জিন তার কাজে সফল হবে কি, নাকি ইমাম তার পরিবারকে কোনোভাবে রক্ষা করতে পারবে? এই বিষয়ে জানতে হলে আজকে আপনাদের দেখতে হবে ইন্দোনেশিয়ায় মুক্তি পাওয়া ইসলামিক ভৌতিক মুভির সম্পূর্ণ এই গল্পটি, যা ইন্দোনেশিয়ায় ঘটে যাওয়া সত্য ঘটনার অবলম্বনে তৈরি করা হয়েছে। তাহলে আর দেরি না করে গল্পটি শুরু করি। গল্পের শুরুতে আমরা জেলে একটি লোককে বই পড়া অবস্থায় দেখতে পাই। লোকটির নাম আহমেদ। লোকটি এখানে বসে ফজরের ওয়াক্তের জন্য অপেক্ষা করছিল, আর ওয়াক্ত হবার সাথে সাথে আমরা দেখতে পাই লোকটি নামাজ আদায় করছে। জেলে থেকেও আল্লাহর প্রতি ভক্তি তার এক বিন্দু কমেনি। এর কিছুক্ষণ পর আহমেদের জেল থেকে একজন পুলিশের গার্ড আহমেদকে বলে তার সাথে কেউ একজন দেখা করতে এসেছে। এটা শুনে আহমেদ কিছুটা খুশি হয়ে যায়। দৃশ্য চলে যায় 7 মাস আগের। আমরা জানতে পারি আহমেদের সাথে কি ঘটেছিল, কেন সে আজ এই জেলে। প্রতিদিনের মতো ফজরের ওয়াক্তে ঘুম থেকে উঠে সর্বপ্রথম সে তার পরিবারে ঘুম ভাঙাতো। 2 মেয়ে এবং তার স্ত্রীকে নামাজের জন্য জাগিয়ে দিয়ে সে নামাজের জন্য বের হয়ে যেত মসজিদে। মূলত সে ছিল মসজিদের একজন ইমাম। প্রতি ওয়াক্তের নামাজের শেষে আহমেদ তার মুসল্লিদের মাঝে খুতবা পাঠ করত, যে খুতবা মানুষদের সাহায্য করত ইমানের পথে নিজেদেরকে ধরে রাখতে। এরপর সে মসজিদ থেকে বের হয়। প্রতিদিন সকালে সে তার পরিবারের সাথে মিলে নাস্তা করত, যেখানে আজ সকালে নাস্তার জন্য ভালো খাবার তেমন কিছু ছিল না। আর এই বিষয়টা নিয়ে তার স্ত্রী সিরির ভীষণ মন খারাপ ছিল। আসলে তাদের আর্থিক কিছু সমস্যা যাচ্ছিল, যে কারণে তারা ভালো খাবার তাদের 2 মেয়েদেরকে ঠিকভাবে দিতে পারছিল না। তাদের বড় মেয়ের নাম ছিল নাইলা এবং ছোট মেয়ের নাম ছিল ইয়াসমিন। তারা আজকে খাবার দেখে কোনো রকম মন খারাপ করে না, বরং বাবার রীতি অনুযায়ী খাবার পেয়ে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। আমরা গল্পের এখানটা থেকে বুঝতে পারি আহমেদ তার 2 মেয়ে ও তার স্ত্রীকে তার সুন্দর একটা শিক্ষা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছিল। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, আর ওই গ্রামেরই একটা গোদামের দৃশ্য আমরা এখন দেখতে পাই, যেখানে রানী নামক একজন মেয়েকে বেঁধে রাখা হয়েছিল, আর তার মা গেছিল সেখানে তাকে খাবার দিতে। রানী তার মাকে দেখে কাঁদতে শুরু করে এবং তার মাকে বলে তার এমন কি দোষ, কেন তাকে এখানে বন্দি করা হয়েছে। রানীর মা রানী কান্না দেখে এবার অনেকটা ইমোশনাল হয়ে পড়ে এবং রানীকে বলে একটু সবুর কর, তোর বাবা গিয়েছে সাহায্যের জন্য। রানী আবারও একই প্রশ্ন করলে তার মা বলে তোর কোনো দোষ নেই, এক শয়তান জিন তোকে কব্জা করেছে বলে তাই আজ তোকে এই গোদায় বন্দি করা হয়েছে। এবার রানী বলে তার ভীষণ কষ্ট হচ্ছে। একথা শুনে পর রানীর মা রানীর হাতের একটা বাঁধন খুলে ফেলে। এবার যখন হাতে একটা বাঁধন খুলে যায় তখন জিন আবার রানীর উপর ভর করে এবং রানী মাকে বলে কি থেমে গেলে কেন। রানীর উপর ভয়ঙ্কর জিনের রূপ আবার ফিরে এসে দেখে রানী মা এবার চিৎকার করে পালিয়ে যেতে চায়, কিন্তু গোদামের গেট অটোমেটিক বন্ধ হয়ে যায়। ওই সময় তার হাত থেকে চাবিটি পড়ে গেছে তার মেয়ের হাতে। এবার জিনে ভর করে ওই মেয়ে তার পায়ে তালা দিয়ে আটকানো কাঠের তাকটিও খুলে ফেলে। তালা দিয়ে আটকানো কাঠের বাঁধনও জিনে ভর করা রানী এবার খুলে ফেলে। রানীকে ভর করা ভয়ঙ্কর জিন এবার পুরোপুরিভাবে মুক্ত। এবার ভয়ঙ্কর একটা হাসি দিয়ে ঝাঁপিয়ে পড়ে তার মায়ের উপরে। তবে সৌভাগ্যক্রমে সেখানে আহমেদকে নিয়ে চলে আসে রানীর বাবা, আর বদ্ধ গোদামের ভিতর থেকে রানীর মায়ের চিৎকার শুনে তারা দ্রুত গোদামের দরজাটি ভেঙে ফেলে। দরজা ভেঙে ভিতর প্রবেশ করে। তারা দেখতে পায় রানীর মা জিন দ্বারা আক্রান্ত হয়ে আহত হয়ে পড়ে আছে। এবার সরাসরি রানী হামলা করে আহমেদের উপর। আহমেদ রানীকে কিছুটা আটকে রেখে তার বাবা মাকে গোদাম থেকে বাইরে যেতে বলে। এবার আহমেদ রানীকে অনেকভাবে কাবু করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই রানীকে কাবু করতে পারছিল না আহমেদ। কিন্তু আহমেদ রুকিয়ে সম্পূর্ণ পদ্ধতি জানতো। আহমেদ এবার রানীকে ধরে মাথার উপর হাত দিয়ে রুকিয়ে পড়তে শুরু করে। রুকিয়ে পড়ার সাথে সাথে রানী মাথার উপর দিয়ে ধোঁয়া বের হতে শুরু করে এবং এক পর্যায়ে আহমেদের সম্পূর্ণ চেষ্টায় ওই জিন রানীর শরীর থেকে বের হতে বাধ্য হয়। এবার রানী পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেছিল। দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা দেখতে পাই রানী এবার তার মায়ের সাথে বসা ছিল। অন্যদিকে রানী বাবা আহমেদের সাথে কথা বলে এবং তার পরিবারকে এভাবে সাহায্য করার জন্য তাকে ধন্যবাদ জানায়, আর ধন্যবাদ স্বরূপ তাকে কিছু টাকাও দিতে চায়। আহমেদ রুকিয়া ফিরিতে করত, তাই রানী বাবার থেকে ধন্যবাদ স্বরূপ কোনো প্রকার হাদিয়া সে নিতে চায় না। সে মনে করত কোনোভাবেই রুকিয়ার হাদি নেওয়া উচিত নয়, আর এই কথাটা সে মনে প্রায় অনেকটা বিশ্বাস করত। আহমেদ ও তার পরিবার এতটা অভাব থাকা সত্ত্বেও সে কোনো প্রকার হাদিয়া না নিয়ে তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে আসে।
দৃশ্য পরিবর্তন হয় এবং সেদিন সন্ধ্যায় আহমেদ কিছু খাবার নিয়ে বাসায় ফেরে। সেখানে সিঁড়ি দেখতে পায় আহমেদের শার্ট ছিঁড়া। সে তখন বুঝতে পারে আহমেদ আবারও রুকিয়ার পারফর্ম করেছে, তবে তার হাতে সামান্য খাবার, এর মানে সে আজও টাকা নেয়নি। আহমেদের এই উদারতা দেখে সিঁড়ি ভীষণ মন খারাপ ছিল। এই বিষয়টা বুঝতে পেরে আহমেদ তার স্ত্রী সিঁড়িকে জানায় রুকের ভিতরে বিশেষ একটা শক্তি রয়েছে। আল্লাহ তাকে রুকের মাধ্যমে মানুষকে সেবা করার একটা তৌফিক দান করেছে, তাই সে এর মাধ্যমে টাকা উপার্জন করতে চায় না। তখন তার স্ত্রী তাদের ব্যবসার খারাপ অবস্থা জানায়। সেই সাথে আরো বলে এবার নাইলা কলেজে উঠবে আর ইয়াসমিনও হাই স্কুলে উঠতে চলেছে। এখনই তো তাদের খাবারের সংকট দেখা দিচ্ছে, পরবর্তীতে তো আরো খরচ বাড়বে, তখন তারা কি করবে? আহমেদ তাকে এত চিন্তা করতে বারণ করে এবং মহান আল্লাহ তাআলার ওপর বিশ্বাস রাখতে বলে। সিরিও এ কথা মেনে নেয়। তারা চারজন শুকরিয়া আদায় করে রাতের খাবার খেয়ে নিয়ে ঘুমিয়ে যায়। এখন পরদিককার দৃশ্য আমরা দেখতে পাই। নায়লা স্কুল একা একা বসেছিল। তখনই নায়লার সাথে কথা বলার জন্য একজন ছেলেকে তার কাছে আসতে দেখতে পাই। এই ছেলেটির নাম ছিল ফারহান। ফারহান পুরো স্কুলের মধ্যে অনেক জনপ্রিয় ছিল, তাকে অনেক মেয়েরাই পছন্দ করত। তবে ফারহানের আগ্রহ ছিল নায়লার প্রতি। সে নায়লাকে প্রায় তার বাইকে করে তার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে, কিন্তু নায়লা ফারহানের কথা রাজি হয় না। তার মতে নায়লা তার কাছে মারহাম নয়। তবে ফারহান তাকে আবার রিকোয়েস্ট করে একটা দিনের জন্য হলো সে যেন তার বাইকে উঠে। তবে নায়লা একই উত্তর আবার দিয়ে সে সেখান থেকে উঠে চলে যায় ক্লাসরুমে। নায়লার এই ক্লাসরুমে যাওয়া তাড়াহুড়োতে তার সাথে ধাক্কা লাগে চিন্তা নামের এক মেয়ের। চিন্তা মূলত ফারহানকে পছন্দ করত, আর সেই কারণে নায়লাকে আগে থেকে অপছন্দ করে। এর উপরে আবার নায়লার সাথে ধাক্কা লাগার কারণে তার আইফোনটি নিচে পড়ে গিয়ে আইফোনের গ্লাস নষ্ট হয়ে যায়। যে বিষয়টা নিয়ে চিন্তা অনেক বেশি রেগে যায়। নায়লা কান্না কণ্ঠে চিন্তার কাছে মাপ চাইলেও চিন্তা মোটেও তাকে ক্ষমা করে না। সে বলে তার ফোনের স্ক্রিন ঠিক করতে হবে, তা না হলে সে পুলিশের কাছে যাবে। এই কথা শুনে নায়লা অনেক বেশি ভয় পেয়ে যায়। নায়লা এবার ওই ফোনটি এনে তার বাবা মাকে দেখায়। ফলে আহমেদ এবং সিরিও অনেকটা বেশি চিন্তিত হয়ে পড়ে। নায়লা তো এখানে বারবার কাঁদতে থাকে এবং তার বাবা মার কাছে ক্ষমা চাইতে থাকে। আমরা এখানে জানতে পারি চিন্তা পরে গিয়ে তার সিদ্ধান্ত বদল করেছে। সে স্ক্রিন রিপেয়ার চায় না, বরং সে ফোনটি রিপ্লেসিং করে দিতে বলেছে, যার জন্য অনেক টাকা প্রয়োজন। এর কারণে তারা এখন বুঝতে পারছিল না তারা এখন কি করবে। এরই মাঝে ছোট মেয়ে ইয়াসমিন চলে আসে স্কুলে ওয়ার্নিং লেটার নিয়ে। তার পরীক্ষার ফি এখনো দেওয়া হয়নি, সে এমনিতেই ফাইনাল ইয়ারে, তাই তার কাছে এখন ওয়ার্নিং লেটার চলে এসেছে। এখনই যদি পরীক্ষার ফি দেওয়া না হয় তাহলে তাকে এক্সামে বসতে দেওয়া হবে না। এই বিষয় নিয়ে এখন তাদের বাবা মা আরো বেশি চিন্তায় পড়ে যায়। যেখানে সিরি অনেক বেশি চিন্তা হয়েছিল, এ কারণে আহমেদ তাকে আবার সান্ত্বনা দিয়ে বলে আল্লাহ তাদের কোনো না কোনোভাবে সাহায্য অবশ্যই করবে। রাতের বেলাও তারা এই নিয়ে ভেবে যাচ্ছিল। এরপর সিরি জানায় আমাদের লোন নিতে হবে, কিন্তু আহমেদ বলে আমাদের লোন নেওয়া একেবারে উচিত নয়, কারণ লোনের টাকা পরিশোধ করার মতো পরিস্থিতি এখন তাদের আর নেই। তাই লোন নিলে এখন আরো অনেক বড় বিপদ হতে পারে। তারা বুঝতে পারছিল না তারা এখন কি করবে। এমন সময় দরজা নক দেয়। দেখা যায় রানী বাবা এসেছে, তার সাথে এসেছে তার বস তিমুর। তিমুর ছিল এই এলাকার সব থেকে ধনী লোক। তাকে এত রাতে তার নিজের বাড়িতে দেখায় আহমেদ বেশ অবাক হয়ে যায়। তিমুর জানে তার মেয়েকে সাহায্য করতে। তখন আহমেদ আর দেরি না করে তিমুর সাথে তার বাড়িতে চলে যায়। আহমেদ তিমুর বাড়ি উঠানে যেতেই সেখানে তাদের বাড়ির ভিতর থেকে এক ভয়ানক কণ্ঠে আওয়াজ শুনতে পায়। এক ভয়ঙ্কর জিন তার মেয়েকে কয়েকদিন ধরে আশা করে রেখেছে। ইতিমধ্যে অনেক ওস্তাদরাই চেষ্টা করেছিল তিমুরের মেয়েকে ঠিক করা, কিন্তু তারা সফল হতে পারেনি। তাই তিমুরের শেষ ভরসা ছিল এখন আহমেদ। আহমেদ রত্নরুমে প্রবেশ করতেই প্রথমে সালাম দেয়। বাকিরা তো ভয়ে রত্নরুমে প্রবেশ করতে পারে না। দেখা যায় রত্না সিলিং ফ্যানের সাথে উপরে ঝুলে আসছে। চোখের ইশারায় রত্ন এবার গেট বন্ধ করে দেয়, আর আহমেদ ভিতরেই আটকা পড়ে যায়। দেখা যায় রত্নার ভিতর থাকে ভয়ঙ্কর জিন আহমেদের নাম পর্যন্ত জানে। তাই এবার আহমেদের সাথে এই ভয়ঙ্কর জিন উল্টোপাল্টা কথা বলে। কিছুক্ষণ পর তো এই ভয়ঙ্কর জিন আহমেদের উপর ঝাঁপিয়ে পড়ে। তখন আহমেদ শান্ত হয়ে রুকিয়ার পদ্ধতি দ্বারা এই ভয়ঙ্কর জিনকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। তখন এই জিনটি বলে এই মেয়েটি তার, সেই জন্য তার পথে কাটা হয় না দাঁড়ায়, যদি দাঁড়ায় তাহলে সে ভীষণভাবে পস্তাবে। আহমেদ কোনো মতেই ভয় পিছুপা হয় না। তাই তো ভয়ঙ্কর জিন এবার আহমেদের ঘাড়ের উপর জুড়ে বসে। আহমেদ কোনোভাবে রত্নাকে নিচে ফেলে দেয়। ওই সময় দরজা খুলে ভিতরে চলে আসে রত্না বাবা মা আর তিমুর।
তখন রত্নার বাবা মা এবং দিমু মিলে রত্নার ভিতরকার জিনকে ধরে রাখার চেষ্টা করে। তখন রত্নার ভিতরকার জিন বলে তাকে এবার পুরোপুরিভাবে ধ্বংস করে দিবে। সেই সাথে তিমুরে করা কোন একটা প্রমিসের কথা মনে করিয়ে দেয় এবং বলে সে তা নিজে করিয়েই ছাড়বে। তিমুর তখন চিৎকার করে ওঠে আর আহমেদ রুকে পাঠ করতে শুরু করে, যার ফলে ওই জিন এবার শান্ত হয়ে যায়। কিছুক্ষণ পর ওই জিন আবারও জেগে ওঠে এবং আহমেদকে জানায় সে তার পরিবারকে একেবারে ধ্বংস করে দিবে। সে তার পরিবারকে কোনোভাবে শান্তিতে বাঁচতে দিবে না। আর এরপর রত্না সেন্সলেস হয়ে যায়। এবার রত্নার ভিতর থেকে তার ভিতরকার জিন বের হয়ে গেছিল, যা দেখে রত্না বাবা মা খুশি হয়ে রত্নাকে জড়িয়ে ধরে। রত্না কাঁদো কাঁদো চোখে আহমেদের দিকে তাকিয়ে থাকে। এবার এখন এই ঘটনার পর আহমেদ দিমুরের সাথে কথা বলতে বসে, যেখানে আহমেদ দিমুরকে বলে এই জিন কি সে ডিলের কথা বলছিল। তখন দিমুর জানায় এই জিন তাদেরকে মিসলেড করতে চেয়েছিল, অর্থাৎ শয়তানের কোনো ধোঁকা তাদেরকে ফেলে দিতে চেয়েছিল। তখন আহমেদ তাদেরকে মনে করিয়ে দিয়ে তাদেরকে কখনোই শয়তানের ধোঁকায় পা দেওয়া উচিত নয়। সবসময় আল্লাহ ভরসা রেখে এগিয়ে যেতে হবে, কোনো প্রকার শয়তানের প্ররোচনায় নিজেকে ফেলে দেওয়া উচিত নয়। কথাবার্তা শেষে যখন আহমেদ চলে আসতে চায় তখন দিমুর তাকে এক বান্ডে টাকা উপহার দেয়। এত প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও এই টাকা দেখে আহমেদের একটুকু লোভ জাগে না। সে এই টাকা উপহার না নিয়ে সেখান থেকে খালি হাতে বাড়ি ফিরে আসে। ওই রাতে আহমেদকে খালি হাতে রাতে বাড়ি ফিরে আসতে দেখা সিরি বা অনেক বেশি রেগে যায়। তখন আহমেদকে সিরি বলে, রুকিয়ে করে টাকা উপার্জন করা তো খারাপ কিছু নয়, এটা তো সে সৎ পথে টাকা উপার্জন করছে। এখন তো তাদের অনেক বেশি প্রয়োজন, সে তো চাইলে ওই টাকা বান্ডিলটা নিতে পারতো, কিন্তু সে নেয়নি কেন? আহমেদের মতে তারা যদি বিনা স্বার্থে কাউকে বিপদের সময় সাহায্য করে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কোনো না কোনো ভাবে সাহায্য করবে। সিরি তখন আহমেদকে বলে, আল্লাহ তো অলরেডি আমাদেরকে সাহায্যের জন্য চলে এসেছে, কিন্তু তুমি সেটা বুঝতে পারোনি। সিরি আহমেদকে এত কড়া কথা বললেও আহমেদ তাতে কোনো কিছুই মনে করে না। এই ঘটনা কয়েকদিন পরে দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে আহমেদ বের হয়ে যাচ্ছে নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে। তখন সিরি তাকে জানায় গতকাল দোকান বন্ধ করার সময় চিন্তার মা তার দোকানে এসেছিল এবং তাকে তার মেয়ের ফোন ঠিক করার জন্য তার কাছে 1 সপ্তাহ সময় দিয়ে যায়। তখন আহমেদ জানায় সে নতুন স্টুডেন্ট নিয়েছে কোরআন শেখানোর জন্য, তাদেরকে কোরআন পড়িয়ে কিছু টাকা পাবে, তবে সেই টাকা দিয়ে শুধু ইয়াসমিনের পরীক্ষার ফি দিতে পারবে সে। নায়লার বিষয়টা নিয়েও সিরি অনেকটা বেশি চিন্তিত হয়ে পড়ে, তাই সে কাঁদতে থাকে। তখন আহমেদ তাকে আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখতে পারে আল্লাহর পরিকল্পনার উপর। হতে পারে আল্লাহ তাদেরকে ইমানের পরীক্ষা নিচ্ছে। আহমেদ মসজিদ যাওয়ার পর সিরি তখন বাসায় একা থাকে। তখনই কেউ একজন দরজা নক করে। দরজা খুলতেই দেখা যায় রত্না এসেছে। রত্না এবার সিরিকে নিজে পরিচয় দেয় এবং বলে 2-3 দিন আগেই আহমেদ তার কাছে রুকিয়ে করেছিল, এখন সে সম্পূর্ণভাবে সুস্থ আছে। রত্না এখানে নিজের উপকারের জন্য আহমেদের কাছে ধন্যবাদ জানাতে এসেছে, আর ধন্যবাদ স্বরূপ ওই টাকার বান্ডিলটা সিরির হাতে তুলে দেয়। সিরি যেহেতু টাকা বিষয় নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল, তাই এখানে টাকা পাওয়া মাত্রই হাতে নিয়ে নেয়। লোভ সামলাতে পারে না সিরি, তাই সে রত্নার কাছ থেকে ওই টাকা বান্ডিলটা নিয়ে নেয়। রত্না আবারও ধন্যবাদ জানিয়ে এবার তার বাসা থেকে বিদায় নেয়। রত্না বিদায় নেওয়ার সময় আমরা দেখতে পাই রত্নার মুখে ছিল এক অদ্ভুত হাসি, আর সিরির মুখে ছিল এক খুশির হাসি। শয়তানের জালের কারণে খুব শীঘ্রই তারা দুঃখে পরিণত হতে চলেছে। সেদিন সকালে খাবার টেবিলে বিভিন্ন রকমের সুস্বাদু ও রকমারি খাবার দেখে তাদের দুই মেয়ে নায়লা এবং ইয়াসমিন খুশি হয়ে যায়। এবার আহমেদ এসে যখন দেখে টেবিলে নামি দামি খাবারে ভরপুর, তখন সে একটু অবাক হয়ে যায়। তাই এই বিষয় নিয়ে জিজ্ঞাসা করে সিরিকে। আহমেদের প্রশ্নের উত্তরে সিরি তখন মিথ্যা কথা বলে। সে জানায় তার দোকানে অমরা কাপড় একদিনে অনেকগুলো বিক্রি হয়েছে, তার সাথে সে কিছু অ্যাডভান্স টাকাও পেয়েছে, যা দিয়ে আজকে এসব খাবার আয়োজন করেছে। আহমেদ এটা শুনে অনেকটা বেশি খুশি হয় আর ভাবে হয়তো মহান আল্লাহ তাআলা এতদিন পর তাদের উপর রহমতের দৃষ্টি দিয়েছে। এর সাথে সিতে আরো জানায় যে সে এত বেশি ইনকাম করেছে যে যার কারণে নাইলার ওই ফোনের টাকা আর ইয়াসমিনের পরীক্ষা ফিও দিতে পারবে, যা শুনে আহমেদও নিশ্চিন্ত হয়ে যায়। ওই দিন সে মসজিদে কাজ করছিল, আর তখনই রানী বাবা তার কাছে চলে আসে আর তাকে জানায় দ্রুত দিমুরের বাসায় চলে যেতে হবে। তাই আহমেদও দেরি না করে দিমুরের বাসায় চলে যায়। দিমুরের বাসার সামনে অ্যাম্বুলেন্স দাঁড় করানো দেখতে পায়, আর ভিতরে ঢুকে আরো বেশ হতবাক হয়ে যায়। বাড়িতে 3টে লাশ দেখতে পায়, দিমুরের লাশ আর রত্নার লাশ তো ঝুলে আছে, আর রত্নার মায়ের লাশ সিঁড়ির উপর পড়ে রয়েছে। আর এটা কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। পুরো পরিবারকে একদিনে একসাথে মারা যেতে দেখে আহমেদের রুহ যেন এখন কেঁপে ওঠে। এটা তো সবেমাত্র শুরু হলো, আরো তো বাকি আছে। এখন আমরা স্কুল দৃশ্য দেখতে পাই, যেখানে নায়লা ক্লাস শেষে চিন্তার হাতে চিন্তার নতুন ফোনটি তুলে দেয়।
চিন্তা এখানে নতুন ফোন পেয়ে নাইলাকে ধন্যবাদ জানা বদলে তাকে আরো বেশি অপমান করতে শুরু করে। চিন্তার বান্ধবী বলে সে কি কাপড় বিক্রির সাথে সাথে নিজেকে বিক্রি করতে শুরু করেছে। এই কারণে হয়তো ফারান আগ্রহটা দিন দিন বেড়ে চলছে। নাইলাকে ভোগ করার জন্য আর একটু সহজ হয়েছে। তাদের মনে এটাও সন্দেহ ছিল যে এই ফোন আদৌ তো আসল কিনা। নাইলা শুধু তাদের কথা শুনেই যায়, তাদের কোনো কথা উত্তর না দিয়ে নীরবে কেটে যায় এবং ক্লাস থেকে বের হয়ে যায়। আমরা এখানে বাইরের দৃশ্য দেখতে পাই যেখানে ইয়াসমিন স্কুল থেকে এসে খাটের উপর শুয়ে পড়ে। তখন তার মা তাকে জানায় নামাজের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, তাকে দ্রুত নামাজ আদায় করতে বলে যায়। ইয়াসমিন তখন মায়ের কথা হ্যাঁ বলে, হ্যাঁ বলার পরও সে শুয়ে আবার মোবাইল চাপতে শুরু করে। মোবাইল চাপার সময় শয়তান তার কানের কাছে এসে বলে আসল সময় যেতে অনেক সময় বাকি আছে, সে যেন মোবাইল চাপার পর একটু ঘুমিয়ে নেয়। আর সত্যি সত্যি যেন ইয়াসমিন শয়তানের কথা শুনে এবার ঘুমিয়ে পড়ে। তো কিছুক্ষণের মধ্যে এক ভয়ানক কণ্ঠে গর্জনের শব্দে তার ঘুম ভেঙে যায়। মনে হচ্ছে তার বিছানা পায়ের কাছে তাকে ভয়ঙ্করভাবে এক ভয়ঙ্কর জিন তাকে নাম ধরে ডাকছে। ইয়াসমিন ভয়ে ভয়ে সামনে এগিয়ে যায় আর দেখতে পায় সেখানে নোংরা একটা কাপড় দিয়ে একটি লাশ ঢাকা রয়েছে। ইয়াসমিন এবার অনেকটা ভয় পেয়ে যায় এবং ভয়ে ভয়ে ওই নোংরা কাপড়টি সরাতে যায়, কারণ ওই নোংরা কাপড়টি ভিতর দিয়ে এই ভয়ানক গর্জনটি আসছে। ইয়াসমিন যখন ওই সাদা নোংরা কাফনটি সরিয়ে ফেলে তখন ভিতরে কাউকে দেখতে পায় না। ইয়াসমিন এবার অনেকটা বেশি ভয় পেয়ে যায়, সে বুঝতে পারছিল না তার সাথে এসব কি হচ্ছে। এবার সে যখন বিছানা থেকে নিচে নামে তখনই জোরে জোরে পা শব্দে তার কাছে কে যেন এগিয়ে আসে। সে ভয় ভয় চারপাশে খোঁজার চেষ্টা করছিল এই শব্দটা কোথা থেকে আসছে। তখনই এক ভয়ানক এক শয়তান তার মুষ্টি ধরে পিছন দিকে টান দেয়। সে অনেকটা ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে শুরু করে, তার মাকে ডাকে তাকে সাহায্য করার জন্য, কিন্তু তার মাকে আশেপাশে কোথাও দেখতে পাওয়া যায় না। এরপর শয়তান তাকে টানতে টানতে নিয়ে আসে ড্রয়িং রুমে। এরপর আর শয়তানকে যেন কোথাও দেখতে পাওয়া যায় না। এই ভয়ানক ঘটনাটি যেন ইয়াসমিনকে আরো বেশি ঝাঁকিয়ে তোলে। সে আবার শ্বাস করে দাঁড়ায় এবং আশেপাশটা দেখতে চায়। তখনই শয়তানটা তার গলা ধরে চাপ দেয় এবং তাকে টেবিলের উপর শুইয়ে দেয়, সে যেন তাকে মেরে ফেলতে চায়। আমরা তখন দেখতে পাই সে টেবিলের উপর না বরং সে তার খাটের উপর রয়েছে এবং শয়তানটা তাকে সত্যি চেপে মেরে ফেলতে চাইছে। শয়তানটা তো এবার ইয়াসমিনকে মেরেই ফেলতো, কিন্তু ইয়াসমিনের কান্না শব্দ শুনে তখনই তার মা ছুটে আসে ইয়াসমিনের রুমে। তখন ইয়াসমিনকে এভাবে কাঁদতে দেখে জড়িয়ে ধরে সিঁড়ি। এবার যখন আহমেদ বাসা চলে আসে তখন তার মেয়ে ইয়াসমিনের সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে আহমেদের কাছে, কিন্তু সিঁড়ি দেখতে পায় আহমেদের মন একটু খারাপ রয়েছে। আহমেদের মন খারাপ নিয়েছি জানতে চাইলে আহমেদ বলে সে দিমুরের বাসা থেকে এসেছে। দিমুরের পরিবার লাশ উদ্ধার হয়েছে তাদের বাসা থেকে, 2 দিন আগে তারা মারা গিয়েছে। এই কথা শুনে সিঁড়ি অনেকটা অবাক হয়ে যায় আর ভাবে সেদিন রাতে রত্না কিভাবে তার কাছে টাকা দিল। সে তো আহমেদকে না বলে মিথ্যা অজুহাত দিয়ে রত্নার কাছ থেকে টাকা নিয়েছিল। সিঁড়ি এবার অনেকটা বেশি ভয় পেয়ে যায়। সিঁড়ি এবার অনেকটা অস্বস্তি বোধ করে, তবুও আহমেদকে কোনো কিছু বলতে পারে না। আহমেদ যা বসে ভাবতে থাকে যদি রত্না মারা গিয়ে থাকে তাহলে রাতের অন্ধকারে তাকে কে টাকা দিয়ে গেল। সে যখন ওইসব বিষয়ে মগ্ন ছিল তখন আমরা নায়লাকে দেখতে পাই, সে যেন কারোর জন্য অপেক্ষা করছিল। আরও দেখতে পাই রাতের অন্ধকারে নায়লা বাসার সামনে চলে আসে ফারহান বাইক নিয়ে। ফারহান আসার শব্দ শুনে যখন নায়লা হিজাব পড়তে শুরু করে তখনই সে আচমকা থেমে যায়। নায়লা হঠাৎ দাঁড়ানো দেখে আমরা বুঝতে পারি নায়লাকে কোনো এক শয়তানের জিন কাবু করে নিয়েছে। সাথে সাথে আমরা নায়লার কিছুটা পরিবর্তন লক্ষ্য করি। সে যখন চোখ মেলে তখন তার 2 চোখ সাদা দেখতে পাই। তার নালে এখন পুরোপুরি শয়তানে কাবুতে চলে আসে। যে মেয়ে কোনোদিন হিজাব ছাড়া বাইরে বের হয় না সে আজকে শর্ট শার্ট এবং শর্ট প্যান্ট পরে ফারহানের সামনে চলে আসে। আর ফারহানও নায়লার নতুন লুক দেখে খুশি হয়েছে এবং নায়লাকে কোলে তুলে বাইরে বের করে আনে। আর পাশে আমরা ওই শয়তানকে দেখতে পাই যে তার কাজ চালিয়ে যাচ্ছে। এবার ফারহান নায়লাকে বাইক করে নিয়ে যায় একটি হোটেলে, যে ব্যাপারটা মোটেও ভালো ছিল না। সকালে স্কুলে যাওয়ার সময় ইয়াসমিন নায়লাকে বারবার ডাকতে থাকে, কিন্তু নায়লা কোনো সাড়াশব্দ না পায় ইয়াসমিন এবার একা স্কুলে চলে যায়। আমরা এখানে দেখতে পাই নায়লা 2 চোখ এখনো সাদা হয়ে রয়েছে, অর্থাৎ আমরা বুঝতে পারি রাত থেকে এখন সকাল পর্যন্ত নায়লা জিনে আসরি রয়েছে। নায়লা এবার নিজে স্কুল ড্রেসের দিকে তাকায় আবার কেচির দিকে তাকায়। এবার হঠাৎ করে কেচিটি নিয়ে তার স্কুল ড্রেসটি ছোট করতে শুরু করে। এমনকি সে সেদিন স্কুল যাওয়ার সময় হিজাবও পরে না, সে শর্ট করে তার স্কার্ট কেটে নেয়। এরপর সে এই ড্রেস পরে চলে আসে স্কুলে। নায়লার এই নতুন রূপ দেখে হতবাক হয়ে যায় স্কুলের সকল ছাত্রছাত্রী আর শিক্ষকরা। এবার হাতে হাতে নায়লা চলে আসে ফারহানের কাছে এবং ফারহানকে বলে গত রাতটা বেশ মজার ছিল।
এরপর সে বেহায়ার মতো ক্লাসরুমে ঢুকে পড়ে আর শিক্ষকও তার এমন অবস্থা দেখে ফেলে। সে ক্লাসরুমে গিয়ে সিনতাকে বলে সে অনেক সুন্দরী এবং এখন ফারহান তার বয়ফ্রেন্ড, আর সিনতাকে সাবধান করে দিয়ে বলে সে যেন তার পথে কাটা হয় না দাঁড়ায়। এ কথা বলে যখন নায়রা ক্লাসরুম থেকে বের হয়ে যাচ্ছে তখন সিনতার বান্ধবীর মধ্যে থেকে একজন তাকে বাজেভাবে গালি দেয়। নায়রা এবার ওই মেয়েটিকে একটি থাপ্পড় মারে, থাপ্পড় মারার পর ওই মেয়েটিকেও নায়রা পাল্টা বাজে গালি গালাজ করে ক্লাসরুম থেকে বের হয়ে আসে। সবাই হতবাক হয়ে যায়। তবে সবচেয়ে বেশি অবাক নায়লা তখন নয় যখন সে তার ব্যাগের ভিতরে সাসপেনশন লেটার পেয়েছে, অর্থাৎ তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। অথচ নায়লার কিছুই মনে নেই সে এমন কি করেছিল যার কারণে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। সে নিজে স্কুল ড্রেস দেখে হতবাক হয়ে যায়, এত শর্ট কি করে হয়ে গেল, অর্থাৎ তার ধারণাই নেই আজ সকালে কি কি হয়েছে আর কাল রাতে কি কি হয়েছিল তার সাথে। এরই মাঝে আমরা শুনতে পাই একটা ভয়ানক কণ্ঠের ডাক, যে কিনা নায়লাকে ডাকছিল। সাথে সাথে আমরা দেখতে পাই নায়লার চোখ আবার সাদা হয়ে যায়, অর্থাৎ নায়লা আবারও শয়তানে বসে চলে এসেছে। এবার নায়লাকে শয়তান কানে কানে এসে বলে তার ছোট বোনকে জাগিয়ে তুলতে ঘুম থেকে। ইয়াসমিন তখন ঘুমিয়েছিল আর নায়লা নামাজের পোশাক পরে ইয়াসমিন ঘরে চলে আসে এবং ইয়াসমিনকে ঘুম থেকে জাগিয়ে তোলে নামাজের জন্য। আর ইয়াসমিনও কোনো কিছু না ভেবে বড় বোনের কথা মতো তৈরি হয়ে যায় নামাজের জন্য। এরপর বড় বোন পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তে থাকে। সেজদায় যাওয়ার সময় আমরা দেখতে পাই নায়লা উল্টো হয়ে নামাজ পড়ছে, অর্থাৎ নায়লা ইয়াসমিনের সামনে মাথা উঁচু করে সেজদা থেকে উঠেছে। তার দু চোখ ছিল সম্পূর্ণরূপে সাদা আর মুখে ছিল ভয়ানক শয়তানি হাসি। নামাজের মধ্যে বড় বোনের এরকম অদ্ভুত রূপ দেখে ভয় পেয়ে যায় ইয়াসমিন, তাই সে দ্রুত নামাজ শেষ করার চেষ্টা করে। নামাজের মধ্যে যখন সাদা বাক্য পাঠ করার সময় হাতের আঙ্গুল উঁচু করে তখন নাইলা ইয়াসমিন আঙ্গুল মোচড়ে দেয়। আঙ্গুল মোচড়ের কারণে ইয়াসমিন প্রচন্ড রকম ব্যথা পায় আর ব্যথার কারণে সে চিৎকার করতে শুরু করে। এবার তার চিৎকার শব্দে তার পাশে চলে আসে তার মা বাবা। ইয়াসমিনকে যখন তার চিৎকার কারণ জানতে চায় তখন ইয়াসমিন বলে তার বড় বোন নাইলা তার আঙ্গুল মোচড়ে দিয়েছে, কিন্তু তখনই আমরা দেখতে পাই নাইলা স্বাভাবিকভাবে উত্তর দিচ্ছে, তখন সে তো নামাজ পড়তেছিল। পরে তার মা বাবা কিছুই বুঝতে পারছিল না। আঙ্গুল মচে যাওয়ার কারণে ইয়াসমিনের আঙ্গুল অনেকটা আহত হয়েছিল, তাই সে এখন নাইলাকে দেখে অনেকটা ভয় পায় বারবার। আর এদিকে নাইলা তাদের সামনেই বসা ছিল। আহমেদ এখানে বারবার বোঝার চেষ্টা করেছিল রুকের মাধ্যমে এটা বোঝা যে তাদের বাড়িতে কোনো অশরীরী আত্মা আছে কিনা, কিন্তু আহমেদ কোনো কিছু দেখতে পারছিল না। আহমেদ এবার সিদ্ধান্ত নেয় সে এখন ইয়াসমিনের উপর রুকে পাঠ করবে, কারণ যেহেতু সে ওই জিনিসটা লক্ষ্য করেছে তাই সে ছোট্ট রুকের মাধ্যমে ইয়াসমিনের চোখের সামনে ওই খারাপ জিনিসটা তুলে ধরবে। তাদের এই কথাবার্তা যে নাইলা ভালো লাগছে না আমরা তার মুখ দেখে বুঝতে পারছি। আর এখানে ইয়াসমিনও খুব ভয় পাচ্ছিল, তবুও সে বাবার উপর ভরসা রেখে রুকের জন্য প্রস্তুত হয়ে যায়। এবার আহমেদ ইয়াসমিনের কপালে হাত রেখে রুকে পাঠ করতে শুরু করে। রুকিয়া পাঠ করার পর যখন সে হাত সরিয়ে ফেলে তখন ইয়াসমিন সামনে দেখতে পায় চারদিকটা কিছুটা অন্ধকার এবং শান্ত নীরব, আর সামনে বসে আছে নাইলা। আর হঠাৎই নাইলার ভিতরকার জিন কেমন যেন জেগে উঠে। ইয়াসমিন এবার নাইলার অদ্ভুত রূপ থেকে কান্না করতে শুরু করে এবং হাতে ইশারা বলে নাইলা। ইয়াসমিনের কান্না চিৎকার দেখে আহমেদ দ্রুত রুকিয়াটি বন্ধ করে দেয় আর তিনি নাইলাকে বলে ইয়াসমিনের জন্য এক গ্লাস পানি আনতে। নাহলে এদিকে পানি আনতে যায়, অন্যদিকে ইয়াসমিনকে বুঝতে থাকে আহমেদ সে তো তার আপন বোন, এটা কোনোভাবেই সম্ভব নয় যে তার ভিতরে কোনো শয়তান বা বদ জিন প্রবেশ করেছে। সে তো এখন নামাজও আদায় করেছে, তবে ইয়াসমিনের মতে সে যা দেখেছে সত্যি দেখেছে আর এখন যা তাদেরকে বলছে তা সত্যিই বলতেছে। নাহলে ভিতর ছিল এক ভয়ঙ্কর জিন যা আহমেদ এখন কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। আর আমরা এখানে দেখতে পাই ওই ভয়ঙ্কর জিন এখন মুচকি হাসি দিচ্ছে। প্রতিদিন সকালে নাইলা স্কুল জন্য তৈরি হয় ঠিকই, কিন্তু তাকে যে সাসপেন্ড করা হয়েছিল সেটা পরিবার কাউকে জানায় না সে, তাই সে বাহানা করে ইয়াসমিনকে একা একা স্কুল যেতে বলে। আর নাইলা ওদিকে ঘরের ভিতরে একটি কোণে বসে থাকে দিনের পর দিন। আমরা এখানে দেখতে পাই নাইলার কিছু অদ্ভুত লক্ষণ দেখা দিচ্ছে, যেটা দেখে নাইলার টেস্ট করে দেখতে পাই সে প্রেগনেন্ট। কিন্তু নাইলা কিছুতেই বুঝতে পারছিল না সে প্রেগনেন্ট কি করে হয়ে গেল, কারণ ফানার সাথে কাটানোর মুহূর্তগুলো তার কিছুই মনে নেই তার এখন, কারণ তখন তো তার শরীরে ছিল ওই জিন, তাই এখন সে কিছুতেই মনে করতে পারছিল না তার সাথে কি হয়েছিল তখন। নাইলা প্রতিদিন স্কুল না গেলেও মাঝে মাঝে যায়, তবে সে ক্লাস করে না। রাস্তায় একটা কোনায় বই উঁচু করে চেয়ারে ঠেকে বারবার কান্না করতে থাকে নিজে পাপের জন্য। তার মা বাবা যেন কোনোভাবে বুঝতে না পারে তার সমস্যাটা কি, তাই সে প্রতিদিন না হলেও মাঝে মাঝে স্কুলে যায় আর মাঝে মাঝে ঘরেই বসে থাকে। তবে সে তার মা বাবার সাথে কোনো রকম কথাবার্তাই বলে না। তবে আহমেদ লক্ষ্য করে নায়লা কিছুটা অসুস্থ। সে এই ব্যাপারে নায়লাকে জিজ্ঞাসা করলে নায়লা বলে সে মেডিসিন নিচ্ছে এখন।
ওই সময় ওই গ্রামে একজন লোক আসে আহমেদের কাছে, আর আহমেদকে জানায় তার মেয়েকে জিনে ধরেছে, তাই তাকে দ্রুত সেখানে যেতে হবে। আহমেদ দ্রুত লোকটির বাসায় যায় এবং লোকটির মেয়ের উপর রুকে পড়তে শুরু করে, কিন্তু আহমেদ যত রুকে পড়তে শুরু করে তার রুকে কোনো লাভ পাচ্ছে না। সে যতই চেষ্টা করছে কিন্তু বারবার ফেল হয়ে যাচ্ছে। তখন মেয়েটিও ভরকা জিনটি বলছে তোমার ইমান দুর্বল হয়ে গেছে। এই বলে এই জিনটি এবার আহমেদ ধাক্কা মেরে বাইরে ফেলে দেয়, যা দেখে আহমেদ এবার হতবাক হয়ে যায়। সে বুঝতে পারছে তার পাওয়ার কমে যাচ্ছে, কিন্তু সে কিছুতেই বুঝতে পারছিল না সে এমন কি ভুল করেছে যার কারণে তার পাওয়ার কমে যাচ্ছে। আহমেদ এখানে ওই বিষয়টা নিয়ে চিন্তা করছিল, তখনই একজন লোক তার কাছে আসে খাবার নিয়ে। সে হালাল টাকায় কিছু খাবার তার জন্য এনেছে। আহমেদ ওই লোকটির কথা খুশি হয় এবং সে বলে সে হারাম খাবার নিয়ে অনেক চিন্তিত, কারণ হারাম খাবার যে মাংস তৈরি হবে সেই মাংস কখনোই জান্নাতে প্রবেশ করবে না, বরং সেটা জাহান্নামে তৈরি হয়ে যাবে। সর্বোপরি হলো হারাম খাবার খেয়ে যতই মাসের জন্য দোয়া করুক না কেন সেই দোয়া কখনোই কবুল হবে না। এই কথা বলতে বলতে আহমেদ যেন চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারে তার দোয়া কেন এখন কবুল হচ্ছে না। এরই মধ্যে মসজিদে আরেকজন লোক চলে আসে, যে আহমেদকে দেখা মাত্র সালাম দেয়। ইনি হচ্ছে সেই লোক যার কথা সিরি মিথ্যে কথা বলেছিল। এক কথা বুঝতে পারি সিরি যার কথা বলেছিল যে সব ওমরা কাপে একসাথে বিক্রি করেছে, তার কাছে হলো এই লোকটি। এখন ওই লোকটির সাথে আহমেদ কথা বলতে বলতে বুঝতে পারে আহমেদ সিরি তার সাথে মিথ্যা বলেছে, আর ওই লোকটি সিরিকে কোনো টাকাই দেয়নি। সে রেগে দ্রুত বাসা যায় এবং সিরিকে খুঁজতে থাকে। সিরিকে পাওয়া মাত্র তাকে জিজ্ঞাসা করে তুমি এতগুলো টাকা কোথায় পেয়েছো, কে দিয়েছে তোমাকে এতগুলো টাকা, কেন তুমি আমার সাথে মিথ্যা অভিনয় করেছো। আহমেদ যখন সিরির সাথে চিৎকার চেঁচামেচি করছিল তখনই চলে আসে ইয়াসমিন, আর এরই মাঝে নাইলা অসুস্থ হয়ে পড়ে যায়। নাইলা অজ্ঞান হয়ে যাওয়ার কারণে তার মা বাবা এবং ইয়াসমিন নাইলাকে দ্রুত বিছানায় নিয়ে গিয়ে শুয়ে পড়িয়ে দেয়। আহমেদ এখানে সিরির কাছে তার প্রশ্নের উত্তর চায়। এবার সিরি ভেঙে পড়ে, তাই সে সব ভুল স্বীকার করে সত্য বলতে শুরু করে। সে বলে তাকে ওই লোক টাকা দেয়নি, যা তোমাকে আমি মিথ্যা বলেছি। টাকা সে রত্না সেদিন রাতে এসে টাকা দিয়েছিল, যে টাকা তার নেওয়া উচিত ছিল না। এই কথা বলে সিরি আরো বেশি কাঁদতে থাকে এবং আহমেদের কাছে মাপ চাইতে থাকে, আর আহমেদও তাকে ক্ষমা করে দেয়, যেহেতু সিরি তার কাছে দোষ স্বীকার করে নিয়েছে সব। আমাদের বা সিরিকে বলে নিজের খেয়াল রাখতে এবং তার দুই মেয়েরও ঠিকভাবে খেয়াল রাখতে বলে আহমেদ চলে যায়, কারণ আহমেদ বুঝতে পারে আসন্ন বিপদ এখন চলে এসেছে। তাই সে দ্রুত সমাধানে আসায় বাইরে বেরিয়ে পড়ে। এবার নাইলার জ্ঞান ফেরার পরই সে কাঁদতে কাঁদতে মাকে জড়িয়ে ধরে এবং তার সব ভুল দোষ স্বীকার করে নেয় মার কাছে। সে ইয়াসমিনের কাছে বলে দেয় সে এখন প্রেগনেন্ট। এই কথা শোনার পর সিরিয়ার কিছু বলার নেই, কারণ সে ভুল করেছে আর আহমেদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। আর এখন তো এটাই সিদ্ধান্ত নেই তাদের আহমেদের দেখা পথই বেছে নেওয়া উচিত ছিল। অন্যদিকে আহমেদ গিয়ে পৌঁছেছিল রানীদের বাসায়। সে এটা জানতে চেয়েছিল যে তাদের সেদিন খাবার এবং টাকা কেন দিয়েছিল এই বিষয় নিয়ে, কিন্তু আহমেদ যতই ডাকছে রানী বাবা কিছুতেই দরজা খুলছে না। তাই সে দরজা খুলে দেখতে পায় সেখানে পড়েছিল তার পুরো পরিবারের লাশ। রানী পুরো পরিবারের লাশ দেখে আহমেদ একেবারে হতবাক হয়ে যায়। রক্তে ছেয়েছিল পুরো জায়গা। সে বুঝতে পারছিল না এখন সে কি করবে। আর রানী বাবা তখন হঠাৎ করে ডাকতে শুরু করে, কারণ সে এখনো বেঁচে ছিল। আর সে সকল সত্য কথা বলতে শুরু করে। বের হয়ে যায় আসল রহস্য। এবার রানী বাবার কথা শুনে আমরা বুঝতে পারি দিমুর এবং তাদের পরিবার শয়তানের পূজারী ছিল। তারা সবসময় শয়তানের পূজা করত, আর শয়তানের সাথে তাদের একটা ডিল হয়ে যায়, যার কারণে তারা রাতারাতি বড় লোক হয়ে যায়। তাদের একটা ডিল ছিল যে তাদের মেয়ে 18 বছর হওয়ার সাথে সাথে তাকে শয়তানের কাছে দিয়ে দিতে হবে। যেহেতু রানী বাবা এইসব সিক্রেট গুলো জেনে ফেলেছিল, তাই তাকে প্রতিদিন টাকা দিয়ে এই কথাগুলো গোপন রাখার চেষ্টা করতেছিল। এরপর এই টাকা গণের ফলে রানীও এই জিনে আশ্রয়ে চলে যায়। এসবের কারণে তাদের পুরো পরিবার এখন অভিশপ্ত হয়ে যায়, আর মৃত্যু হয়ে যায় তাদের শেষ ভরসা। সব পরিবার মারা গিয়েছিল, আর কথা বলতে বলতে এখন রানী বাবাও শেষ নিঃশ্বাস ত্যাগ করে যায়। আহমেদ তখন মৃত্যু ব্যক্তির জন্য দোয়া পড়ছিল, তখনই পিছন থেকে থাকা রানীর ভিতরকার জিন বলে ওঠে এখন তোমার পালা, কারণ সবাই টাকা নিয়েছে আর তোমার পরিবার থেকেও সিরিও টাকা নিয়েছে। সবাই মরে যাবে, কেউ বেঁচে থাকবে না। কথা বলতে বলতে এক পর্যায়ে ওই জিনটা আহমেদকে মারতে শুরু করে, আর আহমেদ কোনো একটা পর্যায়ে ওই জিনটাকে ধরে ফেলার চেষ্টা করে আর রুকিয়ে পাঠ করতে শুরু করে, কিন্তু রুকিয়ে কোনো লাভ হচ্ছিল না। তাই এই জিনটা তাকে উস্কাতে থাকে আর হাসি তামাশা করে। আর তবুও আহমেদ ভয় না পেয়ে বারবার দিয়ে চেষ্টা করে এবং রুকিয়ে সফলতা লাভ করে। রানীশ্বর নিঃশেষ হয়ে যায়, অর্থাৎ তার ভিতর থেকে জিন বেরিয়ে গেছে। আহমেদ বুঝতে পারে বিপদ এখন তার শেষ প্রান্তে, তাই সে দ্রুত ছুটে যায় বাসায়।
বাসায় তো স্মৃতি মন খারাপ করে একা একা বসেছিল, তখন পিছু থেকে কে একদম ফিসফিস করে বলে এসব তার জন্য হয়েছে, সবকিছুর জন্য সেই দায়ী। এই কথা শুনে যখন সে গার পিছনে ঘুরে তখন কাউকে দেখতে পায় না, আর সামনে গার খুঁড়ে মাত্রই একটা ভয়ানক চেহারা তার সামনে এসে পড়ে। সে চিৎকার দিয়ে ওঠে, তখন এই চিৎকার শব্দ শুনতে পায় নালা এবং ইয়াসমিনও। এটা শোনার পর তারা ভয় পেয়ে তারা মায়ের দিকে এগিয়ে যায়, তখন দেখতে পায় তার মা জোরে জোরে টেবিলের উপরে ঘুষি দিচ্ছে। এটা থেকে নালা এবং ইয়াসমিন একটু ভয় পেয়ে যায় আর তার মাকে ডাকতে থাকে, আর তখনই তার মা আজব কণ্ঠে বলে এখন তোমাদের শেষ দিন, তোমাদের সবাইকে মরতে হবে। এমন ভয়ানক দৃশ্য দেখার পর তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের মুখের সামনে দরজা বন্ধ হয়ে যায়। তার যত চেষ্টা করছে দরজা কিছুতেই খুলছে না, আর এদিকে নাইলারও বিল্ডিং হতে শুরু করে। এখানে বাইরে বের হওয়ার মতো কোনো দরজা ছিল না, সব দরজা একের পর একভাবে বন্ধ হয়ে যাচ্ছিল। অর্থাৎ তারা দুজনই তার মায়ের কাছে আটকা পড়ে যায়, যেখানে তার মা পুরোপুরি শয়তানে বশীভূত। এবার নাহলে ভয়ে ভয়ে মা বললে সিঁড়ি বলে তোমার মতো কলঙ্কিনী মা হওয়ার আমার যোগ্য নাই। এটা বলে সে ছুরি নিয়ে হামলে পড়ার পরপরই নাহলে একটি চেয়ার মারে তার মায়ের উপরে। চেয়ার মারার ফলে মা পড়ে যায় নিচের দিকে। এতে সিঁড়ি কিছুই হয় না, পরক্ষণ সে আবার জেগে ওঠে এবং আক্রমণ করে নাহলার ওপর। ইয়াসমিন কিছুটা পালিয়ে গেল, সে দেখতে পায় সিঁড়ি তার বড় বোনকে নৃশংসভাবে একের পর ছুরি আঘাতে খুন করে ফেলেছে। এই নৃশংসতা দেখে ইয়াসমিন অনেকটা ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে কাঁদতে থাকে, আর কাঁদতে কাঁদতে সূরা পড়তে শুরু করে। সূরার শব্দ শুনে সিঁড়ি এবার হামলা করে ইয়াসমিনের উপর, তবে ইয়াসমিনকে পুরোপুরি মারে না, তাকে বলে তাকে তার লাগবে। এটা বলে তাকে ছেড়ে দেয়। আহমেদ তখনই চলে আসে, আর তা ইয়াসমিন ধাক্কা দিয়ে সিঁড়িকে ফেলে দেয় অন্যদিকে। দরজা খুলে দেখতে পায় তার বড় মেয়ে পড়ে আছে, নৃশংসভাবে খুন হয়। সে দ্রুত তুলে নেয় তার বড় মেয়েকে আর কাঁদতে থাকে। নিজেদের ভুলের কারণে আজ তার বড় মেয়ে খুন হয়ে গেছে, সে কিছুতেই মেনে নিতে পারছে না এই দৃশ্যটা। আহমেদ তখন নাইলার মাকফিরের জন্য কাঁদতে কাঁদতে দোয়া পড়তে থাকে, তখনই চোখ পড়ে ইয়াসমিনের ওপর। দেখতে পায় ইয়াসমিনের বুকে তখনও ছুরি ঝুলানো আছে। ইয়াসমিন এবার আহমেদকে বলে ওই শয়তানের কারণে এখন তাদের এই অবস্থা হয়েছে। তখন দেখতে পাই সিঁড়ির ভিতর থাকা শয়তান মুসকি মুসকি হাসতে থাকে। এটা দেখে আহমেদ অনেক রেগে যায়, তখন ওই ছুরি নিয়ে বেরিয়ে পড়ে সিঁড়িকে মেরে ফেলা, অর্থাৎ শয়তানকে মেরে ফেলা। সে একের পর একে আঘাত করে মারতে থাকে ওই শয়তানকে। তখন ইয়াসমিন বলে এটা তাদের মা, কোনো জিন বা শয়তান নয়। ইয়াসমিনের কথা হুঁশ ফিরলো, তা ফিরেছে অনেক দেরিতে, কিন্তু ততক্ষণে সিঁড়ি তো মারা গিয়েছিল। নিজের হাতে নিজেই খুন করেছে তার স্ত্রীকে। স্ত্রীর এমন খুন দেখে হাউমা করে কাঁদতে শুরু করে আহমেদ। এখন পরক্ষণে বুঝতে পারি আহমেদ কেন এখন এই জেলে। আমরা একবার বুঝতে পারি একটা খুনের জন্য তাকে এবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, যা এই শাস্তি এখনো সে বুকে চলছে। আর তখন আমাদের সাথে দেখা করতে এসেছিল ইয়াসমিন। ইয়াসমিন এবার অনেকটা বড় হয়ে গিয়েছে, এবার সে কলেজে উঠেছে, আজ তার কলেজে প্রথম দিন। আহমেদ ইয়াসমিনের কাছে অনেক ক্ষমা চায় তার এই ভুলের জন্য। তাকে এভাবে একা করে দেওয়ার জন্য সে অনেক ক্ষমা চায়। ইয়াসমিনও তার কাছে ক্ষমা চায়, কারণ সে আল্লাহ সন্তুষ্টির উপর সন্তুষ্ট ছিল না। সে চাইতো বাকিদের মতো সেও এরকম আক্ষেপ পেতে। তবে ওই সময় আল্লাহ তার জন্য যা সন্তুষ্ট করেছিল তাই তার জন্য বাধ্যতামূলক ছিল। তাদের দেখা করার সময় শেষ হয়ে যায়, তাই আহমেদ ও ইয়াসমিনকে ছেড়ে সামনে এগিয়ে যায়। তখনই পিছন থেকে আচমকা ভয়ানক এক কণ্ঠ তার নাম ধরে ডাকে। আমরা দেখতে পাই ইয়াসমিনের ভিতরেও ওই ভয়ানক জিন এখনো রয়ে আছে, আর তাকে প্রশ্ন করে এভাবে ধ্বংস হতে আর হেরে যেয়ে কেমন লাগছে এখন। তবে আহমেদ তখন কোনো প্রশ্নের উত্তর দেয় না ওই জিনটি, সে শুধু মুচকি হাসে আর দোয়া পড়তে পড়তে ভিতরে এগিয়ে যায়। আমরা বুঝতে পারি এই অভিশপ্ত তাদের মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিনও পিছু ছাড়বে না। এরই মাঝে আমাদের এই গল্পটি আজকে শেষ হয়ে যায়। আজকে গল্পটি ভালো লাগলে একটি লাইক দিবেন, এবং গল্পটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই বেশি বেশি কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে আরও একটি নতুন গল্পতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।